আমার বর একজন লেডিস টেলার ছিল এবং প্রত্যেক দিন রাতে একটা করে মেয়ে দোকানে এসে খুশি খুশি আমার বরকে বাক্স ভর্তি টাকা দিয়ে যেত। আমার বর তো সামান্য একজন লেডিস টেলার ছিল, তাহলে প্রত্যেক দিন একটা করে মেয়ে এসে কেন আমার বরকে বাক্স ভর্তি টাকা দিয়ে যেত? এর সত্যিটা জেনে আপনারাও চমকে উঠবেন। একজন লেডিস টেলারের কাছে গিয়ে ব্লাউজ সেলাই করার পরিণাম আমার সঙ্গে এতটাই খারাপ হয়েছিল যে ওই লেডিস টেলারের সঙ্গে আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল। আমার বর একজন লেডিস টেলার ছিল। জানি না আমার টেলার বর মেয়েদের উপরে এমন কী জাদু করতো যে প্রত্যেকটা মেয়ে আমার বাড়ির সামনে লাইন লাগিয়ে দিত। একদিন বরের সত্যিটা জানার জন্য বরের দোকানের ভেতরে ছোট্ট একটা ঘরের মধ্যেই লুকিয়েছিলাম। তারপর যা দেখলাম তাতে আমার নিজের চোখের উপরে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বর এই রকমটা করতে পারে। আমি শিক্ষিত হলেও খুব সহজ সরল ও নম্র স্বভাবের ছিলাম। আসলে বিয়ের আগে আমার বরের দোকানে গিয়ে জীবনের সবথেকে বড় ভুল করেছিলাম। আমার বরের দোকানের নাম ছিল সঞ্জীব লেডিস টেলার। কলেজ লাইফে আমার বান্ধবীদের মুখে শুনেছিলাম এই সঞ্জীব লেডিস টেলার নাকি খুব ভালো জামা কাপড় তৈরি করে। জামা কাপড়ের ফিটিংস এতটাই সুন্দর হয় যে এলাকার আশেপাশের প্রত্যেকটা মেয়ে ও মহিলারা ওই সঞ্জীব টেলারের কাছেই যায়। আমার বান্ধবীদের মুখে ওই সঞ্জীব লেডিস টেলারের অনেক নাম শোনার পরে আমি একদিন ওই সঞ্জীব টেলারের দোকানে গিয়ে একটা চুড়িদার তৈরি করতে দিয়েছিলাম। সেদিন আমি প্রথম সঞ্জীব টেলারের সঞ্জীবকে দেখেছিলাম। তার মিষ্টি চেহারা দেখে আমি তো ভাবতেও পারিনি যে তার মনের ভেতরটা এতটা নোংরা ছিল। আমি অনেক খুশি খুশি ওই টেলারের কাছে নিজের শরীরের মাপের চুড়িদার তৈরি করতে দিয়েছিলাম। তারপর সে আমাকে বলেছিল 2 দিন পরে তুমি নিজের চুড়িদারটা নিয়ে যাবে। আসলে আমি যখন নিজের চুড়িদার তৈরি করতে গিয়েছিলাম তখন আমি আগে থেকেই তৈরি করা একটা চুড়িদার সঙ্গে করে নিয়ে গেছিলাম, যাতে আমাকে নিজের শরীরের মাপটা না দিতে হয়। এবং ওই লেডিস টেলারকে বলেছিলাম আপনি আমার এই চুড়িদারের মাপের একটা নতুন চুড়িদার তৈরি করে দেন। তখন ওই লেডিস টেলার সঞ্জীব বলেছিল চুড়িদারের মাপই নাকি চুড়িদার তৈরি করলে খুব একটা ভালো ফিটিংস হয় না। তাই সে আমার মাপ নিতে চেয়েছিল এবং আমি নিজের মাপ দিয়েছিলাম। যেহেতু আমার সঙ্গে আরও 3-4 জন বান্ধবী ছিল, তাই সবার সামনেই আমার শরীরের মাপটা নিয়েছিল। এবং ওই মুহূর্তে টেলারের মিষ্টি কথা ও ভদ্রতা দেখে কোনো দিক থেকেই মনে হয়নি যে আমি ওই টেলারকে শরীরের মাপটা দিলে পরে কোনো অসুবিধে হবে। আমি তো সেদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা লেডিস টেলার ভবিষ্যতে আমার বর হবে। আসলে সেদিন যখন ওই টেলার আমার শরীরের মাপটা নিয়ে 2 দিন পরে আমাকে চুড়িদার দেওয়ার জন্য নিজের দোকানে ডেকেছিল, তখন আমি খুশি খুশি নিজের চুড়িদারটা নেওয়ার জন্য ওই লেডিস টেলারের কাছে গেছিলাম। চুড়িদারটা নেওয়ার পরে আমি যখন বাড়ি ফিরে আসছিলাম তখন ওই টেলার বলেছিল তুমি আমার দোকানে নতুন চুড়িদারটা একবার পরে দেখে নিতে পারো। আমার দোকানের ভেতরের দিকে একটা ট্রায়াল রুম আছে, ওখানে প্রত্যেকেই চেক করে দেখে, তাই তুমিও দেখে নিতে পারো। আমি তখন টেলারকে বলেছিলাম না, আমি বাড়ি গিয়েই চেক করব। কিন্তু ওই টেলার বলেছিল ম্যাডাম, আপনি তো অনেক দূর থেকে এসেছেন, এখানে চেক করে দেখে নেন, কিছু অসুবিধে হলে আমি সঙ্গে সঙ্গেই ঠিক করে দিব। না হলে আপনার বাড়ি গিয়ে যদি কিছু অসুবিধে হয় তাহলে আবার আপনাকে গাড়ি ভাড়া করে এখানে ফিরে আসতে হবে। ওই জন্যই বলছি আপনি একবার চেক করে দেখে নিন। আমি ওই টেলারের মিষ্টি কথা শুনে তার দোকানের ভেতরে ট্রায়াল রুমে ঢুকে নিজের গায়ের পরনের কাপড় খুলে নতুন চুড়িদারটা পরে দেখেছিলাম এবং চুড়িদারটা এতটাই সুন্দর তৈরি হয়েছিল যে আমি চুড়িদারটা পরে ভীষণ খুশি হয়েছিলাম। এবং ওই ট্রায়াল রুমে একটা আয়নাও ছিল। নতুন চুড়িদারটা পরার পরে যখন আমি আয়নায় নিজেকে দেখেছিলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম। আর এমনিতেও আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি সেদিন থেকে আমার দুঃখের দিন শুরু হতে চলেছিল। ওই লেডিস টেলারের কাছ থেকে চুড়িদার নিয়ে আসার 2 দিন পরে ওই টেলার একদিন হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছিল। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা অসুস্থ থাকার কারণে কাজবাজ করতে পারতেন না। আমাদের বাড়িতে একটা বড় মুদিখানার দোকান ছিল। আমার মাও একটা কর্মচারী ওই দোকান সামলাতো এবং সেখান থেকে ভালো টাকা ইনকাম হতো। তারপর সেদিন ওই লেডিস টেলারকে আমাদের বাড়িতে দেখে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ সে আমাদের বাড়িতে এসে আমার বাবাকে বলেছিল সে নাকি আমাকে বিয়ে করবে। ওই সময় আমি বাবার কাছেই বসেছিলাম। ওই টেলারের মুখ থেকে বিয়ের কথা শুনে বাবা তখন অনেক রেগে উঠে গিয়ে ওই টেলারের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল তোমার সাহস কী করে হলো একজন মূর্খ অশিক্ষিত টেলার হয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে করার প্রস্তাব নিয়ে বাড়িতে আসার। আমার বাবাও তখন ওই টেলারের উপরে রাগারাগি শুরু করে দিয়েছিল। ওই টেলার তখন আমার বাবার মুখোমুখি হয়ে বলেছিল এই যে কাকু, আমি আপনার মেয়েকে পছন্দ করে ফেলেছি, তাই আমার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আমি তো আপনার মেয়েকেই বিয়ে করব, আর আপনি নিজে থেকে আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গেই দিবেন। তারপর আমার বাবা তাকে বাড়ি থেকে বের করতেই যাবে, তখনই ওই টেলার নিজের মোবাইল বের করে আমার বাবাকে ও আমাকে যে ভিডিওটি দেখিয়েছিল সেই ভিডিওটি দেখার পরে আমার বাবার হার্ট অ্যাটাক এসেছিল।
কারণ ওই ভিডিওতে আমার নগ্ন শরীর দেখা যাচ্ছিল, যেখানে আমি নিজের গায়ের পরনের কাপড় খুলে সেই নতুন চুড়িদারটা পরেছিলাম। নিজের অশ্লীল ভিডিও বাবার সামনে দেখার পরে লজ্জা ও ঘৃণায় আমার চোখ মুখ পুরো লাল হয়ে গেছিল। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। ওই ভিডিওটি দেখার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। ওদিকে আমার বাবার হার্ট অ্যাটাক আসার কারণে বাবাকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এদিকে বাবার শরীর খারাপ দেখে আমার মায়ের তো কান্নাকাটি করে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তারপর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বাবা আমার হাত ধরে বলেছিল, আমাদের বাড়ির ও নিজের মান সম্মান রক্ষার জন্য ওই টেলারের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে, না হলে ওই অসভ্য শয়তান টেলার ওই ভিডিওটি ছড়িয়ে দেবে। তখন আমাদের বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আসলে ওই টেলার লুকিয়ে আমার ভিডিও বানিয়েছিল এবং আমাদেরকে হুমকি দিয়েছিল যদি আমি তাকে বিয়ে না করি তাহলে সে নাকি ভিডিওটি ছড়িয়ে দেবে। তারপর বাধ্য হয়ে আমাকে নিজের ও পরিবারের মান সম্মান রক্ষার জন্য ওই মূর্খ অশিক্ষিত টেলারকে বিয়ে করতে হয়েছিল। আমার বিয়ের কিছুদিন পরেই আমার বাবা মারা গেছিল। আমি ওই টেলারকে কোনোদিন মন থেকে নিজের স্বামীরূপে গ্রহণ করতে পারিনি, কারণ আমাদের বিয়েটা যেহেতু জোর জবরদস্তি করেই হয়েছিল, তাই আমি ওই শয়তানকে কোনোদিন নিজের স্বামীরূপে গ্রহণ করতে পারিনি। আর ওই টেলারের জন্যই বাবা আমাদের বিয়ের কিছুদিন পরে পৃথিবী ছেড়ে চলে গেছিল। এমনিতে আমার বাবা আগে থেকে অসুস্থ ছিল, তাই বাবা এত বড় আঘাত সহ্য করতে পারেনি। বাবার মারা যাওয়ার পরে ওই শয়তান আমাকে বাড়ি যেতে দিত না। বাবার মারা যাওয়ার পরে আমার মা তো একদম একা হয়ে গেছিল, তাই আমার ছোট মামা মায়ের কাছে এসে থাকতে শুরু করেছিল। বিয়ের পরে ওই টেলার মাস্টার আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। এমনকি সে আমাকে এত ভয় দেখিয়ে রাখতো যে তার সামনে আমি টু শব্দ করার সাহস পেতাম না। বিয়ের কিছুদিন পরে আমি একদিন টিফিন নিয়ে যাওয়ার বাহানা করে তার দোকানে এটা দেখতে গেছিলাম যে ওই শয়তান আমার মতোই আর অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম নোংরামি করেছে কিনা, এবং সে কিভাবে আমার ভিডিওটি বানিয়েছিল সেটা তদন্ত করার জন্যই আমি সেদিন দোকানে গিয়েছিলাম। তারপর আমি যখন টিফিন বাক্সটা হাতে নিয়ে দোকানে গেলাম, তখন দেখলাম দোকানের ভেতরে কেউ ছিল না। আমি যখন দরজায় নক করলাম তখন আমার বর সেই ভেতরের ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো এবং আমাকে দেখা মাত্রই অনেক বেশি ঘাবড়ে গিয়ে বলল, তুমি এখানে কি করছো এবং আমাকে না বলে তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? আমি তখন ভয়ে বললাম, টিফিন বাক্স দিতে এসেছি। তখন বর বলল, আমি তোমার কাছে টিফিন বাক্স চেয়েছিলাম? তুমি এক্ষুনি এখান থেকে বাড়ি যাও, নইলে বাড়ি গিয়ে তোমাকে এটার শাস্তি পেতে হবে। ঠিক ওই সময় ট্রায়াল রুমের ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো এবং ওই মেয়েটি আমাকে ও বরকে দেখে লজ্জায় মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে চলে গেল। মেয়েটির বেরিয়ে যাওয়ার পরে বর অনেক রেগে আমার দিকে এগিয়ে এসে আমার গাল দুটোকে অনেক জোরে চেপে ধরে বলল, তোর জন্য আমার একটা কাস্টমার দোকান থেকে চলে গেল। আমি ওই মেয়েটার মাপজোক নিচ্ছিলাম, কিন্তু তুই সব কিছু খারাপ করে দিলি। বেরিয়ে যা এখান থেকে। যখন থেকে আমার জীবনে তুই এসেছিস আমার সব কিছু খারাপ করে দিয়েছিস। তোর মুখটাও দেখতে আর ইচ্ছে করে না। বর যা ইচ্ছে তাই নোংরা ভাষা বলে আমাকে দোকান থেকে বের করে দিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছিলাম। ভেবেছিলাম এই শয়তানটাকে ডিভোর্স দিয়ে মায়ের কাছে চলে যাব, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। তার মোবাইলে আমার ভিডিও সেভ করা ছিল। শুধু তাই নয়, আমি একবার তার মোবাইল থেকে নিজের ভিডিওটা ডিলিট করেছিলাম, কিন্তু সে আমাকে বলেছিল এই মোবাইল থেকে ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই, কারণ তার দোকানে এই সব কিছু ক্যামেরার মধ্যেই ক্যাপচার করা আছে। ওই শয়তান শুধুমাত্র নিজের শারীরিক চাহিদা ভোগ ও লালসা মেটানোর জন্য আমাকে বিয়ে করেছিল। বিয়ের পরে আমি ভেবেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই এই লেডিস টেলারকে নিজের স্বামীরূপে গ্রহণ করে নিতে হবে। কিন্তু এই শয়তান তো আমাকে কোনো দিন তার স্ত্রীর দরজায় দেয়নি। একটু কিছু ভুল ত্রুটি হলে আমার উপরে মারধর শুরু করে দিত, এমনকি আমাকে মেঝেতে ফেলে লাথি দিয়ে মারত। রান্নাবান্নায় একটু কিছু ভুল ত্রুটি হলে আমাকে উল্টো পাল্টা কথা শোনাতো। ওই শয়তান আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে তার হাত থেকে নিজেকে বাঁচাবো। আমি অনেকবার সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। সে ওই ভিডিও দেখিয়ে আমাকে সবসময় ভয় দেখাতো। আমি শিক্ষিত হলেও গ্রামের খুব সহজ সরল মেয়ে ছিলাম, তাই শুধুমাত্র নিজের মান সম্মান রক্ষার জন্য বাধ্য হয়ে এই শয়তানের সঙ্গে আমাকে সংসার করতে হচ্ছিল। এমনকি সে আমার সঙ্গে রাতের বেলা ঘুমোতো না। পেছন দিক থেকে দরজা লাগিয়ে সে আমাকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে না জানি সারা রাত মোবাইল নিয়ে কী করতো। আমি তো কিছুই জানতেও পারতাম না। এদিকে আমার বরের দোকানে মেয়েদের অনেক লাইন লেগে থাকতো। জানি না সে এমন কি জাদু করতো যে সব মেয়েরা আমার বরের দোকানেই আসতো জামা কাপড় সেলাই করার জন্য। আমার জীবন তো নষ্ট করেই দিয়েছিল এবং আমি নিজেকে এই শয়তানের হাত থেকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছিলাম না। তারপর একদিন সন্ধ্যাবেলায় আমার বাড়িতে একটা মহিলা
ও একটা ২০ থেকে ২২ বছরে খুব সুন্দরী মেয়ে এসেছিল এবং তারা এসে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। তাদের মধ্যে একজন ননদ ও একজন বৌদি ছিল। বৌদির নাম ছিল রিমা এবং তার ননদের নাম ছিল পিঙ্কি। আসলে রিমা ও পিঙ্কি আমার মতোই আমার টেলার বরের হাতের শিকার হয়েছিল। একটা মানুষ এত নোংরা মানসিকতা নিয়ে কিভাবে থাকতে পারে? রিমা ও পিঙ্কি এসে বলেছিল আমার বর নাকি পিঙ্কির সঙ্গে নোংরা কাজ করেছে। আসলে তারা যখন আমার বরের দোকানে নাকি ব্লাউজ সেলাই করার জন্য গিয়েছিল, তখন বর তাদের শরীরের মাপজোক নিয়ে ব্লাউজ তৈরি করেছিল এবং যেদিন ওই মেয়েরা ব্লাউজ নেওয়ার জন্য বরের দোকানে গিয়েছিল, সেদিন তাদেরকেও আমার মতো মিষ্টি কথার ফাঁদে ফেলে ওই দোকানের ট্রায়াল রুমে একবার চেক করে নিতে বলেছিল এবং তারা যখন আমার বরের মিষ্টি কথা ও ভদ্রতা দেখে দোকানের ট্রায়াল রুমে জামা কাপড় খুলে বরের তৈরি করা ব্লাউজ চেক করেছিল, ওই সময় আমার বরের দোকানে যে ক্যামেরাটি ফিট করা ছিল সেই ক্যামেরাতেই সব কিছু রেকর্ড হয়েছিল। এবং রিমা ও পিঙ্কি যখন ব্লাউজ নিয়ে বাড়ি চলে যায়, সেদিন রাতের বেলা পিঙ্কিকে ফোন করে আমার বর হুমকি দিয়েছিল যে সে যদি আমার বরের ভোগ ও লালসা পূরণ না করে তাহলে সেই ভিডিওটি ছড়িয়ে দেবে এবং রিমা বৌদিকে পার্সোনালভাবে ডেকে বলেছিল সে যদি আমার বরকে ৫ দিনের মধ্যেই ৩ লক্ষ টাকা না দেয় তাহলে সে রিমা বৌদির ভিডিওটাও ভাইরাল করে দেবে। আমার বর পিঙ্কিকে হুমকি দিয়ে তার সঙ্গে যখন জোর জবরদস্তি সম্পর্ক করেছিল, এই কথাটা পিঙ্কি বাড়ি গিয়ে তার দাদা ও বৌদি কাউকেই ভয়ে কিছু বলতে পারেনি। কিন্তু তার বৌদিকে যখন আমার বর পার্সোনালভাবে ফোন করে বলেছিল যে তাকে ৩ লক্ষ টাকা দিতে হবে, তখন এই কথাটা রিমা বৌদি পিঙ্কিকে বলেছিল এবং পিঙ্কি তখন তার বৌদিকে জড়িয়ে ধরে আমার বরের ব্যাপারে সব সত্যি কথা বলেছিল। তখন রিমা বৌদি বলেছিল এই কথাগুলো নাকি সে তার নিজের বরকে বলতে পারবে না। আসলে রিমা বৌদি ও তার বরের সঙ্গে পিঙ্কি থাকতো এবং তারা দুজনে এই কথাটা দাদার থেকে লুকিয়েছিল। মানে রিমা নিজের বর থেকে এবং পিঙ্কি নিজের দাদার থেকে এত বড় সত্যি কথা লুকিয়েছিল এবং রিমা বৌদি ও পিঙ্কি ভেবেছিল আমার কাছে এসে সাহায্য চাইবে। সেদিন সন্ধ্যাবেলায় পিঙ্কি অনেক কান্নাকাটি করে আমার হাত ধরে রিকোয়েস্ট করেছিল আমি যাতে বরের মোবাইল থেকে তাদের সব ভিডিওগুলো ডিলিট করে দিই। পিঙ্কি অনেক কান্নাকাটি করে আমাকে বলেছিল তোমার বর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তাই আমার উপরে একটু দয়া করো, তুমি আমার সাহায্য করো, তুমি পারবে আমার জীবনটাকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে। রিমা ও পিঙ্কির সব কথা শোনার পরে আমি যখন তাদের কথা মানতে রাজি হয়নি, তখন রিমা আমাকে বলেছিল তুমি তো তার অর্ধাঙ্গিনী, তাহলে তুমি কেন পারবে না আমাদের সাহায্য করতে? তখন আমি তাদের সব কিছু সত্যি কথা বলেছিলাম যে আমি নিজেও কিভাবে ওই শয়তানের ফাঁদে পড়ে গেছি এবং আজও আমি তার ফাঁদ থেকে বেরোতে পারিনি এবং আমি জানতাম এই কাজটা করতে গিয়ে যদি আমার বরের কাছে আমি একবার ধরা পড়ে যাই তাহলে সে আমাকে জ্যান্ত মাটির ভেতরে পুঁতে দেবে। ওই ভয়ে আমি তাদের কাজ করতে রাজি হয়নি। রিমা ও পিঙ্কি বলেছিল আমার বর নাকি এরকমভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে এবং আমি যদি তাদের সাহায্য না করি তাহলে সে আরও অনেক মেয়ের জীবন নষ্ট করে দিবে। আমার বর তো ওই সব মেয়েদেরকেই টার্গেট করতো যারা খুবই সহজ সরল এবং নম্র স্বভাবের এবং যেই মেয়েগুলো বরের দোকানের ঘরের ভিতরে ওই ট্রায়াল রুমে আমার মতোই জামা কাপড় চেঞ্জ করতো, তারাই আমার বরের ফাঁদে পড়ে যেত। আমি যেহেতু বরকে অনেক বেশি ভয় পেতাম, তাই আমি তাদের কোনো কাজ করতে রাজি হয়নি। কিন্তু রিমা আমাকে ভরসা দিয়েছিল যে তারা আমার সঙ্গেই থাকবে এবং আমি যখন রাতের বেলা বরের মোবাইলটা নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিব, ওই সময় যদি কোনো কারণবশত বর আমাকে হাতে নাতে ধরে ফেলে, তখন রিমা ও পিঙ্কি আমার সাহায্য করবে। অবশেষে আমি তাদের কথা মানতে রাজি হয়েছিলাম, যদিও বা আমি খুব ভালোভাবেই জানতাম যদি বর এই ব্যাপারে জানতে পারে যে রিমা ও পিঙ্কি বাড়িতে এসে আমার সঙ্গে কথা বলে গেছে, তাহলে আমার নামের বর তো আমাকেই মেরে ফেলবে। সেদিন রাতের বেলা আমার বর যখন বাড়ি ফিরে এলো, তখন খাওয়া দাওয়ার পরে সে সোফার উপরে বসে কাঁচের টেবিলের উপরে পা তুলে আমাকে বলল আমার জন্য মদের বোতল নিয়ে আয়। বর মাঝে মধ্যে রাতের বেলা মদ্যপান করত। সেদিন আমি তার জন্য ঘরের ভেতরের আলমারি থেকে মদের বোতল এনে দিয়েছিলাম। সে যখন মদ্যপান করত তখন আমাকে তার হাত পা টিপে তার সেবা করতে হতো এবং ওই সময় আমার একটু কিছু ভুল ত্রুটি হলেই সে আমাকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দিত। তাই বর যেটা বলতো আমি চুপচাপ সেটাই করতাম। তারপর মদ্যপান করার পরে আমার বর টলতে টলতে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়েছিল। এরকম অত্যাচারী ও শয়তান বরকে নিজের হাতে মেরে ফেলে দিলেও মনের রাগ ও কষ্ট দূর হবে না। সেদিন রাত্রিবেলা আমি সাহস করে বরের শুয়ে যাওয়ার পরে
তার মাথার বালিশের তলা থেকে আস্তে করে মোবাইলটা বের করে লুকিয়ে ছাদের উপরে গেছিলাম এবং মোবাইলটা রিমা ও পিঙ্কিকে দিয়েছিলাম। আসলে সেদিন সন্ধ্যাবেলায় রিমা ও পিঙ্কি ছাদের উপরেই লুকিয়েছিল। রিমার বর যেহেতু 2 দিনের জন্য শহরের বাইরে গিয়েছিল, তাই তারা নিজেদের মান সম্মান রক্ষার জন্য সেদিন রাত্রিবেলা আমার বাড়ির ছাদের উপরেই লুকিয়েছিল এবং তারা মোবাইলটা পেয়ে খুব খুশি হয়েছিল। আমি তখন রিমা ও পিঙ্কিকে বলেছিলাম, তোমরা তাড়াতাড়ি এই মোবাইল থেকে নিজেদের ভিডিওগুলো ডিলিট করে এখান থেকে চলে যাও, নইলে ওই শয়তান জানতে পারলে আমাদের 3 জনকেই জ্যান্ত মাটির ভিতরে পুঁতে দিবে। তারপর মোবাইলের লকটা খোলার পরে আমরা 3 জন মিলে মোবাইলটা চেক করেছিলাম। তখন মোবাইলের প্রায় 7-8 জন মেয়েদের অশ্লীল ভিডিও ছিল, যেখানে প্রত্যেকটা মেয়ে আমাদের মতোই নিজের জামাকাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় ছিল। যতগুলি মেয়ের ভিডিও আমার বরের মোবাইলে ছিল সবার ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। ওই ভিডিওগুলো দেখার পরে আমি বুঝতে পেরেছিলাম আমার বর প্রত্যেক দিন ফোনে কাউকে না কাউকে হুমকি দিয়ে বলতো টাকা না পেলে খুবই খারাপ অবস্থা হবে। আমি তখন ওই শয়তানের সেই কথাগুলোর মানে বুঝতে পারতাম না। পরে আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না। আসলে আমার বর বেশিরভাগ মেয়েদেরকে তাদের ওই ভিডিওগুলো দেখিয়ে হুমকি দিয়ে টাকা চাইতো এবং সেই মেয়েরা নিজেদের মান সম্মান রক্ষার জন্য বাধ্য হয়ে আমার বরকে টাকা দিত। আমার বর অনেক টাকা ইনকাম করার খুব সহজ সরল একটা নোংরা রাস্তা বেছে নিয়েছিল, যেখানে সে মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করত। তারপর রিমা ও পিঙ্কি যখন বলল আমাদের কাজ হয়ে গেছে, ঠিক ওই সময় সিঁড়ির দরজায় দাঁড়িয়ে আমার বর অনেক জোরে হেসে হাততালি দিয়ে আমাকে বলল, তোর সাহস তো কম না, আমার মোবাইল চুরি করে এদের হাতে দিয়েছিস। এবার দেখ আমি তোদের 3 জনের কী অবস্থা করি। আর এমনিতেও আমার কাছে তোদের সবার ভিডিও ওই ক্যামেরার মধ্যেই সেভ করা আছে, তাই এই মোবাইল থেকে ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই। তখন পিঙ্কি রেগে বলল, টেলারের নাম করে মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করা, এই সব কিছু তোর আমি বন্ধ করে দিব। অনেক হয়েছে, এবার যা হবে দেখা যাবে। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব তোর নামে কেস করতে। আমার বর যখন পিঙ্কির মুখ থেকে পুলিশের কথা শুনল, তখন পিঙ্কিকে একটা থাপ্পড় মেরে ছাদেই ফেলে দিয়েছিল এবং বলেছিল, এখন পর্যন্ত যতগুলো মেয়ের কাছে তাদের ভিডিও দেখিয়ে টাকা চেয়েছি, সবাই খুশি খুশি বাক্স ভর্তি করে টাকা দিয়ে গেছে। কেউ আমাকে পুলিশের হুমকি দেয়নি, তাই তোদেরকে আমি এখানেই মেরে ফেলে মাটির ভিতরে পুঁতে দিব, আর কেউ জানতেও পারবে না। তারপর ওই শয়তান যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমি হাত জোর করে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমি আর এই রকম ভুল কখনো করব না। ও যখন আমার দিকে এগিয়ে আসলো, তখন আমি ছাদের পেছন দিকে পিছিয়ে যাচ্ছিলাম। পিছিয়ে গিয়ে যখন আমি একটা দেওয়ালের মধ্যে আটকা পড়ে গেছিলাম, তখন আমার আর পালানোর কোনো উপায় ছিল না। তারপর ওই শয়তান আমার কাছে এসে চুলের মুঠি ধরে ছাদের রেলিং থেকে আমার মাথাটাকে ঝুঁকিয়ে যখন আমাকে বলল, ফেলে দিব তোকে ছাদের উপর থেকে, কেউ জানতেও পারবে না যে আমি তোকে ছাদের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। ঠিক তখনই পেছন দিক থেকে রিমা এসে আমার বরের মাথায় অনেক জোরে লাঠি দিয়ে মেরেছিল। লাঠির আঘাতে আমার বর ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কিছুক্ষণের জন্য তো ভেবেছিলাম আজ হয়তো আমার জীবনের শেষ দিন, কিন্তু রিমা আমাকে বাঁচিয়েছিল। তারপর আমরা 3 জন সেখান থেকে পালিয়ে আগে থানায় গেছিলাম, কারণ আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। ওই টেলার মানুষরূপে একটা শয়তান ছিল। সেদিন রাত্রেবেলা আমি যখন মায়ের বাড়ি গেছিলাম, তখন মা আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। আমিও মাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ বিয়ের পরে আমার কাছে কোনো মোবাইল ফোন ছিল না, যার জন্য মায়ের সঙ্গে দেখা করা তো দূরের কথা, আমি কথাও বলতে পেতাম না। সেদিন আমার মা আমাকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছিল। ওদিকে রিমা ও পিঙ্কি তারাও চিন্তামুক্ত হয়ে বাড়ি ফিরেছিল। বিয়ের 2 বছর পরে আমি ওই শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। ওই শয়তানের জন্য আমার বাবা আজ আমাদের মাঝে নেই, যেটার আফসোস আমার চিরকাল থাকবে। আমার একটা ভুলের জন্য আমাদের সবার জীবনটাই নষ্ট হয়ে গেছে। আমি যদি ওই টেলারের কথা বিশ্বাস না করে সেদিন তার ওই ঘরের ভিতরে কাপড় পরিবর্তন না করতাম, তাহলে আজ আমার সঙ্গে এত দুর্গতি হতো না এবং আমার মতো ওই মেয়েদেরও মান সম্মান নষ্ট হতো না, যারা আমার মতোই বোকামি করেছিল ওই টেলারকে বিশ্বাস করে। তাই চোখ বন্ধ করে কোনো আলগা মানুষের উপরে বিশ্বাস করাটা ঠিক নয়। ওই শয়তান আজ জেলের ভাত খাচ্ছে। যে টেলারের জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আজ আমি সেই কর্মটাকেই বেছে নিয়েছি। মায়ের কাছে আসার পরে আমি একজন লেডিস
টেলারের কাছে 6 মাসের কোর্স করেছিলাম, কারণ ওই শয়তানের মতোই আর অন্য কোনো লেডিস টেলারের কাছে মেয়েরা যাতে না যায়। আমি আজ এত ভালো সেলাইয়ের কাজ শিখেছি যে আমাদের গ্রামের ও আশেপাশের গ্রামের সবাই আমার কাছে জামা কাপড় সেলাই করতে আসে, এবং যে মেয়ে ও মহিলারা আমার কাছে সেলাই করতে আসে তাদের আমি এটাও শিক্ষা দিচ্ছি যে চোখ বন্ধ করে যাতে কোনো ছেলে টেলারকে বিশ্বাস না করে, এবং যতই এমার্জেন্সি হোক না কেন তারা যাতে একেবারে নিজের বাড়িতে গিয়েই নিজেদের জামা কাপড় চেঞ্জ করে চেক করে দেখে। এদিকে মাঝে মধ্যে রিমা এবং পিঙ্কির সঙ্গে আমার ফোনে কথাবার্তা হতো। তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিল। ওই ঘটনার পর থেকে আমি এখনও দ্বিতীয় বিয়ের ব্যাপারে কোনো কিছুই ভাবিনি, কারণ আমার মা এখন একদমই একা এবং আমি নিজের মাকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। মায়ের বয়স হয়ে গেছে, তাই মায়ের দেখাশোনা ও আমার কাজকর্ম একা হাতেই সামলাতে হয়। আমি এখন নিজের জীবনে অনেক খুশি আছি। ওই ঘটনা হতে আজ 1.5 বছর হয়ে গেছে। আমি সেলাইয়ের কাজ এত ভালো করি যে দূর দূর থেকে সব মেয়েরা আমার কাছেই তাদের কাপড় চোপড় তৈরি করতে আসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।